নিষিদ্ধ অনুভূতি পর্ব ৩৬। কি বলেছে কবিতা তোমায়? অহনা তেজি গলায় বলল, আপনি যা করেছেন তাই বলেছে। কবিতা ভাবি কি যেন একটা বলছিল, তার আগেই ফোনটা কেটে গেছে। অহনা একটু থেমে আবার বলল, আপনি চলে যান এখান থেকে, আপনার সাথে আমি ফিরে যাব না। আদিল দুপা এগিয়ে এলো, শান্ত স্বরে বলল, শান্ত হও, মানছি আমার দোষ আছে, পুরনো সব কিছু এখানে শেষ করে দাও, আমার সাথে ফিরে চলো। আদিলের কথায় অহনা কোনো উত্তর দিল না। একটু এগিয়ে গিয়ে বিছানার উপর বসে পড়ল, ক্ষীণ স্বরে বলে উঠল, আমি কোনোদিনও কোনো ছেলের আশেপাশে যাইনি, কেউ বললেও কারোর সাথে সম্পর্কে জড়াইনি। আমার ইচ্ছা ছিল বিয়ের পর আমার হাজব্যান্ডের সাথে সুন্দর করে সংসার করব, কিন্তু দেখুন আমার ভাগ্যে কি লেখা ছিল। কথাগুলো বলতে বলতে অহনার চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। আদিল দূর থেকে দাঁড়িয়ে দেখছে। খানিক বাদে এগিয়ে গিয়ে অহনার সামনে দাঁড়ালো, অহনার বাহু ধরে টেনে দাঁড় করালো, অহনার গাল উপরে আলতো করে হাত রেখে বলল, অহনা আই অ্যাম সরি। অহনা কটাক্ষ করে হাসলো, সামান্য সরি বলতে আপনার গলা এত কাঁপছে? আমাকে ছাড়ুন আপনি। আদিল ছাড়লো না, বরং শক্ত করে ধরলো। অহনা আবার বলে উঠল, আপনি ওই দিন চলে যাননি কেন? আপনার কাছে কিন্তু সুযোগ ছিল, বাবা এতবার করে বলার পরও আপনি যেতে রাজি হননি কেন? আপনি যদি চলে যেতেন আজকের এই দিনটা দেখতে হতো না। আপনি ইচ্ছা করে যাননি, তাই না? আদিল কিছু না বলে শুধু অহনার দিকে তাকিয়ে আছে। কি হলো, উত্তর দিন। আদিল নরম গলায় বলে উঠল, আমি তোমার কাছে এতবার করে কেন ফিরে আসছি জানো? অহনা এবার সরাসরি আদিলের চোখের দিকে তাকালো। আদিল অতি কোমল গলায় বলল, তোমাকে আমি ভালোবাসি কিনা জানি না, তবে তোমার চেহারা একটা মায়া আছে যেটা আমি অন্য কারোর মধ্যে দেখতে পাই না। এই একটা কারণে তুমি ফিরে দেওয়ার পরেও বারবার তোমার কাছে চলে আসি। এই মায়া নামক শব্দটা ভয়ঙ্কর, একটা মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। ট্রাস্ট মি অহনা, তোমাকে দেখতে না পেলে আমার কেমন যেন খালি খালি লাগে, প্লিজ ফিরে চলো আমার সাথে। অহনা কেমন শান্ত হয়ে এলো, চোখগুলো ঝাপসা হয়ে আছে। আদিল এখনও কোমরের কাছটায় শক্ত করে ধরে আছে। অহনা আদিলে হাত ছড়িয়ে দিতে চাইল, তবে পারল না। অহনা বলে উঠল, আপনি ভীষণ অহংকারী, আপনি জানেন আপনার আমাকে করা সকল বাজে ব্যবহার, আমাকে ছোট করে কথা বলা, আমার বাড়ি নিয়ে আজে বাজে কথা, সব মেনে নিয়ে আপনার সাথে সংসার করতে চেয়েছি, কিন্তু আপনার সম্পর্কে এত কিছু জানার পরও আমি কি করে থাকবো আপনার সাথে? আপনার ভাবির সাথে আপনার সম্পর্ক ছিল, আমার কবিতার সাথে কোনো সম্পর্ক ছিল না। তাহলে কবিতা ভাবি কার কথা বলছিল যে আপনি নাকি? আদিল ঠান্ডা গলায় বলল, আমি কি? অহনা একটু থেমে বলল, আমি শুনতে পাইনি পুরোটা, ফোন কেটে গেছে, কেউ একটার নাম নিয়েছে মনে হয়। আদিল স্বাভাবিকভাবে বলল, আমি তো তোমার কাছে এমনিতে অপরাধী। কবিতা যেই কথাটা বলতে চেয়েছে, কথাটা জানার পর আমি তোমার কাছে আরও খারাপ হয়ে যাব। আমি জানি তুমি ব্যাপারটা মেনে নেবে না, তবুও বলবো, সবটা মেনে নিয়ে আমার সাথে থেকে যেও প্লিজ, আমি তোমাকে ভীষণ ভালো রাখবো। অহনার মাথা ঘুরে উঠল, বুকের উপর হাত দিয়ে বলল, কি করেছেন আপনি? আমি এমন কিছু শুনতে চাই না আপনার সম্পর্কে যাতে আপনার প্রতি আমার ঘৃণা সৃষ্টি হয়। আমি আপনার মুখ থেকে শুনতে চাই, বলুন কি বলতে চেয়েছে কবিতা ভাবি। আদিল অহনাকে ছেড়ে দিল। অহনা মাথা ধরে বিছানায় বসে পড়ল। আদিল ঠান্ডা গলায় বলল, আমার অহনা হঠাৎ মুখ চেপে ধরল। উঠতে গিয়ে ও আবার বিছানার উপর পড়ে গেল। আদিল এগিয়ে এলো, চিন্তিত স্বরে বলল, কি হয়েছে, শরীর খারাপ করছে? অহনা মাথা ধরে শুয়ে পড়েছে, ক্ষীণ স্বরে বলল, আমার মাথার ভেতরে যন্ত্রণা হচ্ছে, আমি পানি খাবো। আদিল তাড়াতাড়ি করে টেবিলের উপর থেকে পানি নিয়ে এলো। অহনাকে উঠিয়ে পানি দিতে যাবে, তখনই অহনা আদিলের উপরে ঢলে পড়ল। আদিল অহনাকে বিছানায় শুয়ে গালে হাত দিয়ে ডেকে উঠল, অহনা, অহনা উঠো। অহনা সাড়া পা গেল না। আদিল গিলাস থেকে পানি নিয়ে অহনার চোখে মুখে ছিটিয়ে দিল। অহনা এখনও অচেতন হয়ে পড়ে আছে। আদিল বিছানা থেকে নেমে দ্রুত গতিতে দরজা খুলে দিল। তারপর অহনার কাছে গিয়ে অহনাকে কোলে তুলে নিয়ে বাইরে বেরিয়ে এলো। আদিল জোরে জোরে মাহবুবুর রহমানকে ডাক দিল। মাহবুবুর রহমান অহনাকে এভাবে দেখে চিন্তিত গলায় বলল, অহনার কি হয়েছে? কথা বলতে বলতে বেহুশ হয়ে পড়েছে, হাসপাতালে নিতে হবে। এই বলে আদিল আর দেরি করলো না, অহনাকে নিয়ে বেরিয়ে এলো। অহনার মা ছুটে এসে বলল, অহনা আমিও যাব, মেয়েটা কয়েকদিন ধরে কেমন যেন হয়ে আছে। মাহবুবুর রহমান বাদ ছাড়লেন, না তুমি বাড়িতে থাকো, আমি যাচ্ছি, চিন্তা করো না। এই বলে মাহবুবুর রহমান বেরিয়ে গেলেন। তিনি অল্প হেঁটে এসে রাস্তার মোড় থেকে গাড়ি নিয়ে এলেন। আদিল তড়িঘড়ি করে উঠে বসলো, অহনাকে শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিল। বিড়বিড় করে বলল, আমাকে কথা শোনাও, তবুও এভাবে চুপ করে থেকো না প্লিজ। অহনা। হাসপাতালে পৌঁছানোর পরেও অহনার জ্ঞান ফেরেনি, বেডে অচেতন হয়ে শুয়ে আছে। মাহবুবুর রহমান অহনার পাশে দাঁড়িয়ে আছে। আদিল ডাক্তার ডাকতে গিয়েছে, এখনও ফেরেনি। কিছুক্ষণ পর আদিল ডাক্তারকে এক প্রকার জোর করে নিয়ে এলো। তিনি অন্য পেশেন্ট দেখছিলেন। আদিলকে অপেক্ষা করতে বললেও আদিল শুনেনি। ঝামেলা এড়িয়ে যেতে ডাক্তারও বাধ্য হয়ে আদিলের সাথে চলে এলো। তিনি অহনাকে ভালোভাবে দেখার পর জিজ্ঞাসা করলো, উনি কি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে নাকি আগেও এমন হয়েছে? আদিল বলে উঠল, 2 দিন আগেও বমি
করেছে, মাথা ঘুরে পড়ে গেছে। আপনি ওনার ভাই? আদিল গম্ভীর স্বরে বলল। কি দেখে মনে হলো আপনার আমি ওর ভাই? ও আমার বউ হয়। বউ, বুঝেছেন? ডাক্তার ঠোঁট বাঁকা করে সামান্য হাসলো। ওনাকে গাইনি ডাক্তার দেখাতে হবে। মনে হচ্ছে আপনি গুড নিউজ পাবেন। আমি নার্সকে বলে দিচ্ছি, উনি সব দেখিয়ে দিবে। আদিল অবাক হয়ে তাকালো। কি গুড নিউজ? মাহবুবুর রহমান ডাক্তারের সাথে কেবিন থেকে বেরিয়ে গেল। অহনা সবে জ্ঞান ফিরেছে। আদিল অহনার হাত ধরে পাশে বসে আছে। অহনা চোখ ঘুরিয়ে আদিলকে দেখে যাচ্ছে। আদিলও চুপচাপ বসে আছে। একটু পর একজন নার্স এসে বলল, আপনি আমার সাথে আসুন, স্যার বলেছেন আপনাকে পরীক্ষা করাতে। অহনা আদিলের দিকে ফিরে বলল, আমি এখন ঠিক আছি, বাড়ি যাব, চলুন, কিছু করাতে হবে না। আদিল ছোট্ট করে বলল, বাড়ি যাব, আগে দেখি তোমার কি সমস্যা। এসব বমি করার রোগের সাথে আমি থাকতে পারবো না। অহনা গাল ফুলিয়ে আদিলের দিকে তাকালো। আদিল অহনাকে উঠতে সাহায্য করলো। নার্স অহনাকে পরীক্ষা করাতে নিয়ে চলে গেল। অহনা যেতেই আদিল বুকে হাত দিয়ে বসে পড়ল। বুকটা কেমন ধড়ফড় করছে। আদিল সামান্য আঁচ করতে পেরেছে। ব্যাপারটা কল্পনা করতেই আদিলের শরীর শীতল হয়ে এলো। আদিল বাইরে বেরিয়ে দেখলো মাহবুবুর রহমান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। আদিল ওনার কাছে গিয়ে বলল, আপনি চিন্তা করবেন না স্যার। মাহবুবুর রহমান কিছু বললেন না, শুধু মাথা নাড়ালো। আদিলও কিছু না বলে দূরে থাকা চেয়ারের উপর গিয়ে বসলো। আদিল চোখের উপরে হাত দিয়ে বসে আছে। একটু পর আদিলের ফোন বেজে উঠলো। আদিল মোবাইল বের করে দেখলো মেসেজ এসেছে। মেসেজটা পড়ার সাথে সাথে আদিলের শরীর যেন ঠান্ডা হয়ে গেছে। মেসেজের লেখা, আমি আসছি, আর কিছু সময় অপেক্ষা শুধু। নিষিদ্ধ অনুভূতি পর্ব 37। অহনাকে পরীক্ষা করানো শেষ। এবার রিপোর্ট এসেছে দেখার অপেক্ষা। ঘন্টাখানেক পর একজন নার্স এসে বলল, আপনাদের রিপোর্ট এসেছে, আসুন। ডাক্তারের চেম্বারে এক পাশে আদিল, অন্য পাশে মাহবুবুর রহমান, আর ওদের মাঝখানে অহনা বসে আছে। ডাক্তার গম্ভীর মুখে রিপোর্ট দেখছেন। অহনা কেমন হাঁসফাঁস করছে, একবার হাত কসলাচ্ছে আর একবার পায়ে নখ দিয়ে ফুলর খুঁটছে। আদিল অহনার দিকে আর চোখে তাকিয়ে বলল, স্বাভাবিক হও, এমন অদ্ভুত আচরণ কেন করছো? অহনা আদিলের দিকে তাকালো, তবে কিছু বলল না। বুকের ভেতরে কেমন অস্বস্তি হচ্ছে, এটা কাকে বোঝাবে? অনেকক্ষণ গাম্ভীর্যতা বজায় রাখার পর ডাক্তার নীরবতা ভেঙে বলে উঠল, বিয়ে হয়েছে কতদিন? আদিল ছোট্ট করে বলল, 4 মাস। এত তাড়াতাড়ি বেবি নেওয়ার প্ল্যান করে ফেলেছেন? অহনা হতবিহল হয়ে যায়। ডাক্তারের দিকে তাকাতে তিনি বলল, আমি প্রেগনেন্ট। আদিল চোখ বন্ধ করে নেয়। বুকের ভেতর কেমন যেন করে উঠল। অহনার চোখ ভরে উঠল। নিজের পেটের উপর হাত রাখলো। অবিশ্বাসের চোখে আদিলের দিকে তাকালো। মাহবুবুর রহমান উদ্বিগ্ন গলায় বলল, রিপোর্ট সব কিছু ঠিক আছে তো? ডাক্তার বলে উঠল, সব কিছু ঠিক আছে, তবে উনি অতিরিক্ত টেনশন করে। এই সময়ে কোনো কিছু চিন্তা ভাবনা করলে বাচ্চাদের ক্ষতি হবে। আদিল বিস্মিত হয়ে বলল, বাচ্চাদের? ডাক্তার সামান্য হেসে উঠে বলল, রিপোর্টে 3টা ফিটাস দেখা যাচ্ছে, এটা ট্রিপল প্রেগনেন্সি। আদিল অহনার দিকে তাকালো। অহনা যেন অবাক হতে ভুলে গেল, কেমন ফ্যালফাল চোখে তাকিয়ে আছে। মাহবুবুর রহমান খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, আপনি বেড রেস্টে থাকবেন, জার্নি করবেন না, আর হেলদি খাবার খাবেন, অতিরিক্ত টেনশন করবেন না। আমি ওষুধ লিখে দিচ্ছি, কয়েকদিন পর এসে চেক আপ করিয়ে নেবেন। অহনা মাথা নাড়ালো। ডাক্তার আরও কিছু কথা বললেন। আদিল সব নির্দেশনা বুঝে নিল। হাসপাতাল থেকে বেরোনোর পর কেউ তেমন একটা কথা বলেনি। শুধু মাহবুবুর রহমান একটু পর অহনার কিছু খাবে কিনা জিজ্ঞাসা করলো। অহনা শুধু মাথা নেড়ে গেল। অহনা পেটের উপর হাত দিয়ে শুয়ে আছে। আদিল খাবার খাচ্ছে। অহনার মা খাবার নিয়ে রুমে এলো। অহনা বলে উঠল, মা তুমি এখানে কেন এলে? যদি কিছু লাগে ওনার? অহনার মা বলে উঠল, আমাকে জোর করে পাঠালো তোকে খাবার দিতে। জামাই বলল নিজে নিয়ে খাবে, তোর বাবাও বলল তোকে খাবার দিয়ে যেতে, তুই খেয়ে নে। অহনা প্লেট হাতে নিল। অহনার মা বলে উঠল, এই ওহো, জামাই খুশি হয়েছে? আর এতদিন তুই বুঝতে পারিসনি? অহনা ধীর কণ্ঠে বলল, আমি বুঝতে পারলে কি তোমার বলতাম না? অহনার মা একটু থেমে বলল, আচ্ছা, যা হয়েছে ভালো হয়েছে। জামাইয়ের সাথে আর কথা কাটাকাটি করবি না। জামাই যখন এলো তখনও তুই ঝগড়া করছিস। অহনা অবাক হয়ে বলল, আমি ঝগড়া করছি? অহনার মা তেজি গলায় বলল, তোর গলার আওয়াজ তো আমি রান্নাঘর থেকে পেয়েছি, তোর বাবাও শুনেছে। আমি আসতে চাইলে তোর বাবা মানা করেছে। অহনা কিছু বলল না। কিছু অবশ্য বলেও লাভ নেই, দোষ না করেও সব দোষ যেহেতু নিজের কাঁধে এসে পড়ে, তাহলে কথা বাড়িয়ে কি লাভ? এই বলে অহনা নিজেকে সান্ত্বনা দিল। অহনা কিছু বলছে না দেখে অহনা মা আবার বলে উঠল, 3টা বাচ্চা মানুষ করা মুখের কথা না, এখন হয়তো বুঝবি না, যখন ওরা পৃথিবীতে আসবে তখন বুঝতে পারবি। আল্লাহ না করুক এখন যদি তোরা আলাদা হয়ে যাস, বাচ্চারা তাদের বাবার আদর পাবে না, গ্রামের মানুষের কথা শোনা লাগবে। এই কারণে বলছি মাথা ঠান্ডা রাখ। অহনা শেষ লোকমা মুখে ঢুকিয়ে হাত ধুয়ে নিল। ধরো, খাওয়া শেষ, প্লেট নিয়ে চলে যাও। অহনার মা প্লেট হাতে নিয়ে বলল, এখন তো মাকে বিরক্ত লাগছে, পরে বুঝবি, ভালো কথা সহ্য হয় না। তোদের বাবা মায়ের অজাতের বংশ। অহনা অবাক হয়ে বলল, এখানে বাবা কি করেছে মা? আর অজাতের বংশই বা কেন বলছো? অহনা মা ক্ষিপ্ত স্বরে বলল, অজাতের বংশ বলবো না? তোর দাদি তোর ফুফুর বাড়ি থেকে আসছে না, আমি আনতে গেছি, আসবে না।
তোর ফুফু তোকে নিয়ে ধর্ম দেখেছে, তোর নাকি বিয়ে টিকবে না, তোর বউভাত তোর শ্বশুরবাড়ির লোকজন নাকি নাক উঁচু কথা বলেছে, আমি নাকি তোর দাদিকে দেখতে পারি না, তাই নাকি তোর কপাল খারাপ হয়েছে, তুই সুখে শান্তিতে থাকতে পারবি না। মানুষ নিজের ভাইজিকে নিয়ে এমন কথা বলতে পারে? তোর বাবা মনে মনে ভাবছে আমি হয়তো তোর দাদিকে দেখতে পারি না। মানুষটা তো মুখ ফুটে কিছু বলে না। উনি যে মেয়ের কথা ধরে বাড়ি আসছে না, এটা তোর বাবাকে কে বোঝাবে? আমার হয়েছে জ্বালা। অহনা অবাক হয়ে বলল, ফুপু আমাকে এসব কথা বলেছে? না বললো আমি বলছি, তোর দাদিকে আসতে দিচ্ছে না, শুক্রবারে যাব তোর বাবা সহ নিয়ে আসতে, এবার যদি না আসে তো আমি আর ওই বাড়ির ধারে কাছে যাব না, এই বলে দিলাম। অহনা শান্ত গলায় বলল, আচ্ছা যাও, ওনার খাওয়া শেষ হয়েছে কিনা দেখো, আমি দুধ নিয়ে আসছি তোর জন্য। অহনার নাক ছিটিয়ে বলল, মা দুধ খাবো না আমি। অহনার মা বলল, তোর বাবা বলল ডাক্তার বলেছে ভালো ভালো খাবার খেতে, একদম হেলাফেলা করবি না, আমি গরম করে নিয়ে আসছি। এই বলে অহনার মা বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। অহনা বালিশ টেনে শুয়ে পড়লো, মাথায় যন্ত্রণা করছে। অহনা ফুপুর কথা শুনে অহনা ভাবতে লাগলো, আপন মানুষগুলো এমন হয় কেন? কোথায় খারাপ সময়ে সাহস জোগাবে তা না উল্টো খুশি হয় ধর্ম দেখে। এসব ভাবতেই অহনার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অনেকক্ষণ পর আদিল রুমে এলো, হাতে দুধের গ্লাস আর সিদ্ধ ডিম নিয়ে এসেছে। অহনার চোখ বন্ধ করে আছে। আদিল টেবিলের উপর দুধ ডিম রেখে দরজা বন্ধ করে দেয়। বিছানার কাছে এসে শান্ত স্বরে অহনাকে ডাক দিয়ে বলল, অহনা এগুলো খেয়ে নাও, উঠো অহনা। অহনা সাড়া পাওয়া গেল না। আদিল আবারও ডেকে উঠল, তবে এবারেও উত্তর পাওয়া গেল না। শেষ পর্যন্ত কয়েকবার মৃদু ধাক্কা দেওয়ার পর অহনা উঠল। আদিল বলে উঠল, এগুলো শেষ করো। অহনা ঘুম জড়ানো কণ্ঠে বলল, রেখে দিন, পরে খাবো। আদিল অহনাকে তুলে বসালো। অহনার হাতে দুধের গিলাস দিয়ে বলল, আগে দুধ ফিনিশ করো, এরপর ডিম খাবে। দুটো ডিম কে খাবে? আপনি একটা খেয়ে নিন। আদিল ছোট্ট করে বলল, যতটুকু পারো ততটুকু খাও। অহনা অল্প একটু মুখে দিতে ভেতর থেকে সব বেরিয়ে এলো। আদিল করুণ চোখে তাকালো, তোমাকে নিয়ে আমি কোথায় যাব অহনা? অহনা বলল, আমি পরিষ্কার করে দিছি। আদিল মাথা না নাড়িয়ে বলল, বিছানা থেকে উঠে সাইডে গিয়ে দাঁড়াও। আর বেডশিট কোথায়? ড্রয়ারে। আদিল আর কিছু বলল না, ড্রয়ার থেকে চাদর বের করে বলল, নেমে দাঁড়াচ্ছ না কেন? অহনা বলে উঠল, আমার পায়ে ব্যথা করছে, এগুলো এমনি থাকবে? অহনা ধীরে ধীরে বিছানা থেকে নামলো। আদিল তাড়াতাড়ি করে চাদর বিছিয়ে দিল, অবশ্য কোনো রকম দিয়ে দেওয়া আর কি। ঘুমায় এবার, হয়ে গেছে। অহনা বিড়বিড় করে বলল, কোচো হয়েছে? কি বললে? কই কিছু না। অহনা গিয়ে এক পা শুয়ে পড়লো। একটু পর আদিল গিয়ে অহনার পায়ের কাছে গিয়ে বসলো। অহনার পা জোড়া টেনে নিয়ে নিজের কোলের উপর রাখলো। অহনা হতবাক হয়ে আদিলের দিকে তাকালো। পা সরিয়ে নিতে গেলে আদিল আটকে দিল। অহনা বলে উঠল, লাগবে না, আমার পা ব্যথা করছে না, চুপচাপ শুয়ে থাকো। অহনা অস্বস্তি হচ্ছে, আবার অন্যদিকে ভালো লাগছে। আদিল যে পা টিপে দিবে এটা অহনার কাছে কল্পনাতীত ছিল। আদিল মনোযোগ দিয়ে নিজের কাজ করছে। অহনা কয়েকবার আর চোখে তাকালো। আদিল বুঝতে পেরে বলল, এভাবে তাকাবেন না ম্যাডাম, আপনি কিন্তু অসুস্থ। অহনা আদিলের কথা বুঝতে পেরে সাথে সাথে মুখ ঢেকে নিল। একটু পর কিছু একটা ভেবে অহনা উঠে বসলো। আদিল বলে উঠল, কি সমস্যা তোমার? অহনা আদিলের দিকে তাকিয়ে বলল, আপনি বাচ্চার কথা শুনে খুশি হননি তাই না? আপনার চোখ মুখ অন্যরকম লাগছে। আদিল অহনার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি যদি আমাকে একটুও বুঝতে তাহলে তো হয়ে যেত। আমি যদি দেখাতে পারতাম আমি খুশি হয়েছি নাকি। বাদ দাও, সে পড়ো। আপনি সবসময় অর্ধেক কথা বলেন কেন? পুরো কথা শেষ করুন। কাছের মানুষদের কাছে সব কথা খুলে বলতে হয় না। অহনা এক দৃষ্টিতে আদিলের দিকে তাকিয়ে রইল। একটু পর শান্ত স্বরে বলল, আমরা বাড়ি ফিরবো কবে? আদিল অবাক হয়ে অহনার দিকে তাকালো, তুমি আমার সাথে বাড়ি ফিরে যাবে? তো বন্ধুরা, আজকে আমরা 2টা পর্ব শুনলাম এবং পরবর্তী পর্বটি পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন।